জয় হিন্দ স্টুডেন্ট, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের টপিক হচ্ছে খেলার ইতিহাস। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে বোর্ডে লেখা আছে। তো ভিডিওটা শুরু করার আগে ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে একটাই কথা বলবো, আমাদের যে পুরনো ভিডিওগুলো কেমন হয়েছে সেগুলো অবশ্যই জানাবে, এবং এই ক্লাসগুলোতে আরো কি কি ইনফরমেশন দেওয়া যেতে পারে সেগুলো আমাদেরকে অবশ্যই জানাবে। কেননা আমরা এই প্ল্যাটফর্মে নতুন এবং আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যের বাইরে পড়ানো, এবং আমরা যে ঠিক সব তা তো না, অনেক কিছু আমাদের কাছেও মিস্টেক হয়ে যায়। সেইগুলো অবশ্যই তোমরা আমাদেরকে শেয়ার করবে। কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা আছে, সেখানে কমেন্ট করবে, এবং তোমাদের জন্য ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে গিয়েও তোমরা মেসেজ করতে পারো যে এই টপিকটাতে এই এই ইনফরমেশনগুলো ভরতে হতো এবং এই ইনফরমেশনগুলো ছিল না। আমরাও মানুষ, আমাদের কাছে অনেক কিছু মিস্টেক হয়ে যেতে পারে। তো অবশ্যই সেই জিনিসগুলো তোমরা কমেন্ট করবে। তোমরা কমেন্ট খুব 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 কম করছো, তার কারণ আমরা বুঝতে পারছি না যে ক্লাসটা আমরা কেমন করছি, ভালো হচ্ছে কি, মানুষ বুঝতে পারছে, ছাত্রছাত্রী বুঝতে পারছে কি বুঝতে পারছে না। দেখো, একটা বড় টিচারের কাছেও একটা ছাত্র বুঝতে পারে না, আবার একটা লোয়ার টিচারের কাছেও একটা বুঝতে পেরে যায়। অবশ্য হাই লো বলে টিচার হয় না, আমি কথা ধরুন বলছি। দেখো, সবার বোঝার টেকনিক আলাদা থাকে। কেউ তোমার বেশি বোঝাতে হয় কাউকে, আবার কেউ অল্পতেই বুঝে যায়। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে যে বোঝানোটা তোমাদের ঠিক যাচ্ছে নাকি কোনো কিছু জায়গায় ভুল আছে। তো আমাদের এই ক্লাসটা অবশ্যই তোমরা কমেন্ট বক্স ভরে দেবে যে কেমন হয়েছে ক্লাস। তো অবশ্যই আমরা এই জিনিসগুলো তোমরা করবে, এবং চলো আমরা ক্লাসটা চালু করি। তো দেখতে পাচ্ছ খেলার ইতিহাস। তোমরা এখন প্রশ্ন করবে যে স্যার, সবই তো ইতিহাস দেখলাম, মুঘল ইতিহাস দেখলাম, প্রাচীন ইতিহাস দেখলাম, অশোক দেখলাম, আকবর দেখলাম, কিছুদিন আগে আপনি নতুন ইতিহাস দেখালেন, সরি আগের ক্লাসে নতুন ক্লাস দেখালেন, আজকে আপনি বলছেন খেলার ইতিহাস। এ আবার কোত্থেকে এলো ইতিহাস? তো খেলার ইতিহাস আজকে নতুন না, খেলার ইতিহাসটা অনেক অনেক পুরনো। আমরা প্রাচীন যুগ থেকে যদি দেখতে যাই, মহাভারত থেকে মহাভারতের ইতিহাসেও যদি দেখতে যাই, সেখানেও আমাদের খেলার কি একটা অবদান লুকিয়ে আছে, খেলার অবদান লুকিয়ে আছে। বর্তমানে যদি আমরা দেখি, তো সেখানেও আমরা কি খেলার অবদান দেখতে পাবো, খেলার অবদান দেখতে পাবো যে খেলার দ্বারা কিভাবে একটা দেশকে দেশ পরিচিত পাচ্ছে। একটা খেলার জন্য পুরো ওয়ার্ল্ডে একটা দেশ কি পাচ্ছে, সম্মান পাচ্ছে। যেমন তোমরা দেখতে পাবে কিছু মাস আগেই নেপালকে নিয়ে হইচই হয়ে গেছিল। কেন? এমন কিছু হয়নি। নেপালকে নিয়ে কেন হইচই হয়েছিল? তাদের ক্রিকেট টিমটাকে নিয়ে, যে তারা এত ভালো পারফর্ম করছে, যে অবশ্যই ম্যাচগুলো হেরে গেছে, কিন্তু ম্যাচ হারাটা ইম্পর্টেন্ট না। শাহরুখ খানের একটা ডায়লগ আছে, কিছু জেতার আগে কিছু হারতে হয়। তো তারা সেই জিনিসটা করেছে। তারা এমন ম্যাচগুলোকে এমন পজিশনে নিয়ে গেছিল যে ভারতের সাথে ম্যাচগুলো এতটা পজিশনে নিয়ে গেছিল যে দেখতে ভালো লাগছিল। মনে হচ্ছিল না নেপালের মতো একটা ছোট দেশ ক্রিকেট খেলছে। বাংলাদেশটা এমন লুজার টিম, তো তারা তো একটা অভিজ্ঞ টিম, তারপরে সেই টিমটাকে করে দিচ্ছে। তো এই জিনিসগুলো মানুষ সার্চ করতে লাগলো। অবশ্যই নেপাল একটা পপুলার জায়গা, যেহেতু মাউন্ট এভারেস্ট আছে, তারপরেও মানুষ ওই জিনিসটা বাদেও তাকে সার্চ করছে। কিসের জন্য? খেলার জন্য, ক্রিকেট খেলার জন্য। অবশ্যই নেপালের ক্রিকেট আস্তে আস্তে উন্নত। যেমন আফগানিস্তান ক্রিকেট কি হলো, আফগানিস্তানকে মানুষ ঠিকভাবে জানতো না। যেমন আমাদের ইয়ং জেনারেশনে হয়তো একটা জানা ছিল, কারণ ওখানে যুদ্ধ হতো, এই সব জিনিসগুলো হতো, যার কারণে। কিন্তু মানুষ সম্মানের চোখে দেখতে লাগলো আফগানিস্তানকে। কোত্থেকে? ক্রিকেট টিম থেকে, ক্রিকেট খেলা থেকে কি তাদেরকে সম্মানের চোখে দেখতে লাগলো। যেমন আমাদের রাশিদ খান, মোহাম্মদ নবী, তারপরে আমাদের কিছুদিন আগে আফগানিস্তান প্লেয়ারের সাথে আমাদের বিরাট কোহলির লড়াই। এই যে পপুলারিটি গুলো আসছে, এইখান থেকে আমরা কি বুঝতে পারছি, খেলা একটা দেশের সম্মান বাড়াতে পারে, সম্মান রক্ষা করতে পারে। এই যে এইসব জিনিসগুলো, এগুলো কার দ্বারা? খেলার দ্বারা। এগুলো কার দ্বারা? খেলার দ্বারা। তো খেলা আমরা কি দেখতে পাই? প্রাচীন যুগ থেকে আমরা খেলা দেখতে পাই। যেমন আমরা মহাভারতে দেখতে পাই কি, পাশা খেলায় শকুনি মামা কি করে, পাশা খেলায় হারিয়ে দিয়ে কি করে বলতো, শকুনি মামা কি করে, পাশা খেলায় হারিয়ে পাণ্ডব দলবদ্ধ, সেই পাণ্ডবীদের দলবদ্ধকে হারিয়ে তাদেরকে কি করে, রাজ্য থেকে বিতাড়িত করে দেয়, পাশা খেলাতে হেরে।
তো এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে খেলার দ্বারা একটা খেলার মধ্যে চলছে রাজনীতি আছে, একটা সিংহাসন রক্ষারও ব্যাপার আছে। কার দ্বারা? খেলার দ্বারা আমরা দেখতে পাবো কি বিদ্রোহ দেখতে পাবো, একটা আন্দোলনও দেখতে পাবো আমরা খেলার মধ্য দিয়ে। যেমন আমরা দেখতে পাবো কি 1911 সালে মোহনবাগান ফুটবল টিম ইংল্যান্ডের মাত্র একটা মানে যাদের দেশ থেকে একটা জিনিস মানে আবিষ্কার হয়েছে, তৈরি করেছে তারা, সেই দলটাকে খালি পায়ে হারিয়ে তারা সিলটা জিতছে। ভাবো তখন মানে একটা দেশ মানে মানে একটা ভুকমারিতে মরছে, ধরো মানে খেতে পায় না, সেই দেশে খালি পায়ে নেমেছে কাকে হারাবার জন্য? একটা ক্ষোভ, মানে ইংরেজদের প্রতি একটা ক্ষোভ, যে মানুষের এত মানে কষ্ট দেওয়া, এই জোর জবরদস্তি, নীল চাষ, এই লুটপাট, এই যে জিনিসগুলো চলতো, এই জিনিসগুলো মানে একটা বিদ্রোহ রূপ নিয়ে খেলতে নেমেছিল বাঙালি দল। একটা কথা মাথায় রেখো, এই যে এশিয়া দল, সরি এশিয়া মহাদেশ, এই এশিয়া মহাদেশে ফুটবলকে পপুলারিটি মানে পপুলার করে তোলে বাঙালিরা কখনোই পিছিয়ে ছিল না, প্রত্যেকটা জিনিসে বাঙালিরা আগিয়ে ছিল। এখন বাঙালিকে দাবিয়ে দেওয়া হয়েছে। যেমন এখনই দেখতে পাবে, যেমন আমাদের ফাইনাল খেলা কি করেছে, সরি, যেমন আমাদের ফাইনাল খেলা আইপিএল এর খেলা কি করলো, ফার্স্ট টাইম যে কোনো মানে কোনো স্টেডিয়ামে ফাইনাল খেলা মানে তোমার বলে দিয়েছে যে এটা ফাইনাল খেলা হবে এখানে, ওই জায়গা থেকে চেঞ্জ হয়ে গেল আইপিএল ফাইনালের, কোথায় হয়ে গেল, গুজরাট চলে গেল। এই যে এই জিনিসগুলো, এর মধ্যে কি মানে একটা তো কি বাঙালির চারিদিক থেকে বাঙালিকে কি হচ্ছে, দাবিয়ে দেওয়া হচ্ছে। যেমন আমরা দেখতে পাই এখন কি, যেমন বাইরের রাজ্যে বাঙালিদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, মেরে ধরে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এই যে এই জিনিসগুলো করছে, বাঙালি বাংলা কথা শুনে তাদেরকে মারধর করছে, এই যে এই জিনিসগুলো হচ্ছে। কিন্তু এটা একটা সময় কি ছিল না, বাঙালি কি ছিল, একটা বুদ্ধিমান ছিল। এই এই বাংলা জগতে আমাদের জন্ম আছে কার, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম, আমাদের কাজী নজরুল ইসলামের জন্ম, আমাদের মহান মহান কবির জন্ম, আমাদের বিদ্রোহী খবর। ইংরেজরা সব থেকে ভয় করতো কোনটা জানো, এই বাংলাকে ভয় করতো, কারণ সব থেকে বেশি যদি বিদ্রোহ হয়েছে এই বাংলার মাটি থেকে বিদ্রোহ শুরু হয়েছিল। তো সেই ইতিহাসগুলো আমরা আস্তে আস্তে পড়বো, এখন সেই ইতিহাস পড়ার না, এখন খেলার ইতিহাস। তো আমরা প্রথমে বললাম যে খেলা কি, একটা দেশকে সম্মানের জায়গায় নিয়ে যায়, একটা দেশের খেলা একটা কি, একটা রাজনীতি বহন করে, একটা সিংহাসন বহন করে, একটা মানে অনেক কিছুই কি সে বহন করে। যেমন এখন আমরা দেখতে পাই কি আগে কি হতো, যে মেয়েদেরকে খেলা হতো কি, যেমন পুতুল খেলা হতো, রান্নাবাটি, যাকে আমরা কি বলি গোদা বাংলায় বলি চোকাই মালয় খেলা, অনেক গ্রাম বাংলায় দেবা বলে চোকাই মালয় খেলা, মানে আমাদের গ্রামে গঞ্জে এরকম কথাগুলো বলে, তাই বললাম। তো এই পুতুল খেলা এবং রান্নাবাটি খেলা, এর মধ্যে কি বুঝিয়ে দিচ্ছে মানুষকে, যে বুঝিয়ে দিচ্ছে যে মেয়েরা মানে কি রান্নার ব্যাপার, মেয়েরা মানে একটা রান্নার ব্যাপার, ঘর সংসার চালা, তাদেরকে ছোট থেকে তাদের মস্তিষ্কে ভরে দেওয়া হতো। কিন্তু এখন কি হয়েছে, মেয়েরা আস্তে আস্তে উন্নতি হয়েছে, এখন সব খেলাতে আমরা কি তাদের দেখতে পাবো। যেমন আমরা দেখতে পাবো কি সানিয়া মির্জা, টেনিস খেলোয়াড়, একদম পপুলার, একটা দেশকে আমাদের একটা উঁচু লেভেলে নিয়ে গেছে। তারপরে আমরা দেখতে পাবো পিভি সিন্ধুকে, মেরি কমকে, বক্সিং মেরি কমকে, ক্রিকেট মিতালি রাজ, ঝুলন গোস্বামী তো একটা মানে এত কষ্ট করেছে, মানে ইন্ডিয়ান টিমে গেছে। মিতালি রাজ এরা কষ্ট করেছে গেছে, আজকে কি মেয়েরা এদের কারণে এখন মেয়েরা কি একটা স্বাধীনতা পেয়েছে খেলার। তুই ভাবো আরসিবি 17 বছর ধরে কাপ পাচ্ছে না, মহিলা টিম ওমেন্স আইপিএলে আরসিবি নিয়ে চলে গেল। তাহলে ভাবো ছেলেদের থেকে এখন মেয়েরা কি হয়েছে, বেড়ে গেছে, মানে আগিয়ে গেছে। যেখানে আরসিবি কাপ পাচ্ছে না সেখানে মেয়েরা কি করছে, কাপ নিয়ে চলে যাচ্ছে। তাহলে ভাবো মেয়েরা ছেলেদের থেকেও এখন কি এগিয়ে গেছে, তো আমরা এখান থেকে দেখতে পেলাম যে মানে ব্যাপারটা বুঝে যাও যে একটা আরসিবি টিম 17 বছর ধরে কাপ পাচ্ছে না, কিন্তু কি একটা ওমেন্স টিম এসে কি করে নিচ্ছে, কাপ নিয়ে চলে যাচ্ছে। তাহলে ভাবো ছেলেদের তুলনায় মেয়েরা কিভাবে এগিয়ে যাচ্ছে। কল্পনা করতে পারছো যে 17 বছর ধরে আরসিবি কাপ পাচ্ছে না, আর ওমেন্স টিম এসে কাপ নিয়ে চলে গেল।
অবশ্যই এটা একটা মানে গর্ববোধ করা যে একটা ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে যাচ্ছে। তো অবশ্যই আমরা যুগে যুগে দেখতে পাবো, মানে সরি প্রাচীন যুগে দেখতে পাবো যে কি মেয়েরা পিছিয়ে আছে। মেয়েদেরকে কি একটা ঘর সংসার, একটা পণ্য, সরি একটা ঘর সংসারও বলা উচিত না, একটা পণ্য হিসাবে ধরা হতো। মেয়েদেরকে বিক্রি করা হতো, আগুনে পুড়ে দেওয়া হতো, তোমাদের মাটিতে তোমার পুঁতে দেওয়া হতো এই মেয়েদেরকে জীবন্ত। এই ভাবো, আমরা অনেকেই দেখি আমরা কি আহ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে আমরা একজন ইসলামের মানে প্রতিষ্ঠাতা তো না, মানে শেষ নবী, তার কারণে তাকে অনেকে আমরা গালিগালাজ করি। কিন্তু একটা কথা মাথায় রেখো যে সেই তিনি, এই যে মহিলা, আমি যে এটা টপিকের বাইরে তবু একটা মানে যেহেতু মহিলাদের নিয়ে এলো তার জন্য বলছি। তো যখন যে মেয়েদেরকে মানে জীবন্ত পুড়িয়ে দেওয়া হতো, মানে জীবন্ত কবর দেওয়া হয়ে যেত, সেই টাইমে আজ 1700 বছর আগে এসে সেই সময়টাতে তুমি ভাবো সেই মেয়েদেরকে পূর্ণ সম্মান দিচ্ছে। তিনার স্ত্রী, তিনি তিনি বিজনেস করতেন, তাকে কোনোদিন বাধা দেননি। তিনি কি, তিনি তার যত বছর বেঁচেছেন পুরো লাইফটা তার সংগ্রাম গেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার পুরো জীবনটা তার কি গেছে, সংগ্রামে গেছে। তাকে যখন পাথর নিক্ষেপ করে মানুষ, যখন এই ইসলাম প্রচার করতে যায়, যখন পাথর নিক্ষেপ করে মানুষ, তখন তিনি চাইলে পুরো সমাজটাকে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু তিনি কি করেছিলেন, বলেছিলেন না, তিনি সবকে ক্ষমা করে দিয়েছিলেন। এখান থেকে তোমরা বুঝতে পারবে যে ক্ষমা করে দেওয়া সব থেকে বড় রিভেঞ্জ, ক্ষমার থেকে বড় রিভেঞ্জ হতে পারে না। তো টপিক থেকে বাইরে চলে যাচ্ছি, আমরা টপিকে আবার ফিরে আসি, খেলা। তো এই যে খেলাগুলো যেমন আমরা দেখতে পাই কি, যেমন আমরা দেখতে পাবো তোমার 1792 খ্রিস্টাব্দে ক্যালকাটা ক্রিকেট ক্লাব একটা কি প্রতিষ্ঠাতা হচ্ছে। 1792 সালে কি দেখতে পাবো, ক্যালকাটা আমরা দেখতে পাবো, ক্যালকাটা ক্রিকেট ক্লাবটা আমরা প্রচলন দেখতে পাবো। তারপরে আমরা একটা অলিম্পিক খেলা, একটা সময় কি হতো, এই অলিম্পিক খেলা কি হতো, মানুষের মানে দৌড়ানো, এই যে কুস্তি না, দৌড়ানো এইসব জিনিস নিয়ে হতো অলিম্পিক। এখন যেমন কি হচ্ছে, অলিম্পিকে অনেক রকম খেলা চলে এসেছে, কিন্তু তখন কি অলিম্পিকে কি হতো, দৌড়ানোটাই একমাত্র ছিল। 776 খ্রিস্টাব্দে 776 খ্রিস্টাব্দে আমরা কি দেখতে পাই, অলিম্পিকের প্রথম সূচনা। এই খেলা যুগে যুগে পরিবর্তন, মানে অনেক পরিবর্তন হতে দেখতে পাবো। যেমন ক্রিকেট খেলা, আগে কি ছিল না, কোনো ব্যাটের মানে মাপদণ্ড ঠিক ছিল না। যে একটা সময় কি হতো, একটা তো প্লেয়ার, আমার নামটা মনে পড়ছে না, তিনি এরকম চ্যাপটা একটা ব্যাট নিয়ে চলে, তাকে আউট করতে পারেনি সারাদিন টেস্ট ক্রিকেটে। তো তারপরে কি হলো, তারপরে ক্রিকেটের মাপের একটা মানে নিয়মাবলী এলো, যে এই মাপটার পর কি ক্রিকেট মানে ব্যাট এর মাপের বাইরে হবে না। এই যে এইগুলো কি আস্তে আস্তে কি হচ্ছে, এই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে। তারপরে আমরা দেখতে পাবো কি, যেমন তোমার কি এই বলতে গেলে যেমন কুস্তি খেলা। আগে কুস্তি খেলা হতো, কুস্তি জিনিসটা কি ছিল, গ্রামে গঞ্জে একটা লড়াই, একটা লড়াই ছিল। যেমন অনেক দেখতে পাবে সিনেমাতে দেখায় যে একটা গ্রামের কুস্তিবিদ আর একটা গ্রামের কুস্তিবিদ লড়াই করছে একটা গ্রামকে সম্মানীয় পদে নিয়ে যাওয়ার জন্য। এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রথমেই বললাম যে একটা খেলা কি করে, একটা সমাজকে একটা সম্মানের জায়গায় নিয়ে যায়, একটা সমাজকে কি মানুষের কাছে পরিচিত নিয়ে আনে। এই যে একটা, যেমন আমাদের আগে কি দেখতাম, যেমন খেলা প্রাচীন যুগে দেখতাম, যেমন কি রাজা মহারাজারা যেত কি তাদের বন্ধু বান্ধবকে নিয়ে যেত কি একটা পশুকে কি করতো, ছোটাতো, এবং তাকে কি করতো, তীর দিয়ে নিক্ষেপ করে হত্যা করা হতো, মানে শিকার করা হতো। এখানে কি বিনোদন কে দিচ্ছে, সে পশুটা বিনোদন দিচ্ছে কাদেরকে, তোমার উচ্চবর্গীয় মানুষগুলো কি হচ্ছে, এই শিকারীকে বিনোদন দিচ্ছে, উচ্চবর্গীয় মানুষদেরকে কি বিনোদন দিচ্ছে, তাকে ছোটাচ্ছে, দিয়ে তাকে মারছে।
এই যে বিনোদন, এগুলোকেও কি মানুষ খেলার মধ্যে নিয়ে গেছিল। যেমন আমরা দেখতে পাবো একটা সমাজ বিনোদনের জন্য মানে খেলা দেখতে আসতো, আর একটা গরিব সমাজ মানে একটা সমাজের মানুষ এটাকেই জীবিকা হিসেবে নেওয়া হতো, জীবিকা হিসেবে নেওয়া হতো। সেই সময় কি করতো মানুষ, খেলাধুলাতে কেন মত হতো, যে মতদর্শন ছিল খেলার দিকে, মানে মত ছিল যে ওই খেলাতে জিততে পারলে রাজার কাছে একটা মুদ্রা, মানে ভালো অ্যামাউন্টের একটা মুদ্রা পাওয়া যাবে। এই জিনিসগুলো কারণে কি করতো, এটাকে জীবিকা কি করতো, নির্ভর করতো। যেমন প্রাচীন কালে আমরা অনেক দেখতে পাই, কুস্তি খেলা দেখতে পাই, তারপরে তোমার ষাঁড়ের লড়াই দেখতে পাই। আমরা গ্রামে গঞ্জে অনেক জায়গাতে কি দেখতে পাবো, মুরগির লড়াই দেখতে পাই। মানুষের সাথে মানুষ কি দেখবো, অনেক খেলাই দেখতে পাবো। যেমন দলবদ্ধ খেলা দেখতে পাবো আমরা, ক্রিকেট, ফুটবল, তারপরে আমরা যদি গ্রাম্য খেলাতে চলেছি লাঠি খেলা, তারপরে তোমার এইসব জিনিসগুলো দেখতে পাই। হকি, যেমন সুলতানি খেলা বলা হয় কাকে, পোলো খেলাকে কি বলা হয়, সুলতানি খেলা। পোলো খেলা থেকে একটা কথা মনে পড়ছে, বলতো কে পোলো খেলতে গিয়ে কোন দিল্লি মানে সুলতান মারা গেছিল? এটা যারা পড়েছো তারা অবশ্যই বলতে পারবে কে মারা গেছিল। কুতুবউদ্দিন আইবক, প্রথম মানে দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক, তিনি মারা গেছিলেন কিসে, পোলো খেলতে গিয়ে। পোলো খেলাটা কি বলতো, সেই তোমার হকি খেলা দেখেছো, হকি যেমন কি করে ছুটে ছুটে বলটাকে নিয়ে যায়, ঠিক তেমনই পোলো খেলাটা কি করে, ঘোড়ার পিঠে চেপে পোলো খেলে। ঠিক তেমনই কুতুবউদ্দিন আইবক এই এরকম ভাবে কি পোলো খেলছিল। এই পোলো খেলতে গিয়ে তিনি এই পোলো মারতে গিয়ে কি কয়, তার এই পড়ে গিয়ে ঘোড়ার পিঠে পড়ে গিয়ে এই পোলোর যে মানে হকি যে খেলে না, যে স্ট্রিকটা মানে যে ব্যাট বলা হয়, আমরা ক্রিকেট খেলা যেমন ব্যাট বলি, আমি ব্যাটই বলছি, সেই জিনিসে কি তার এই জায়গাতে এই জায়গা করে ঢুকে যায় এবং তার কি হয়, মৃত্যুবরণ হয়। তারপরে তার মৃত্যুবরণ হয়। এই যে পোলো খেলা থেকে আমরা কি, তার জন্য পোলো খেলাটা আমরা দেখতে পাই সুলতানি যুগে দেখতে পাই। যেমন আমরা আমরা অনেকেই দেখি ক্রিকেট খেলা দেখি, দেখি তো ক্রিকেট খেলা এখন তো সবার মানে জমজমাট খেলা একটা, আইপিএল চলছে। এখন তো বন্ধু বন্ধু শত্রু দুজন, এই আরসিবি কেকেআর চেন্নাই লড়াই চলছে। তো এই খেলাটাও ভারতের খেলা ছিল না, এই খেলাটাও কোথাকার ছিল, ইংল্যান্ডের ছিল, ব্রিটেনের খেলা ছিল। অনেকে আবার অনেক ইতিহাসে আমরা দেখতে পাই যে ফ্রান্সে প্রথম খেলা হয়েছিল, কিন্তু বেশিরভাগ ইতিহাসবিদরা লিখে গেছেন যে কি এটা ব্রিটেনে প্রথম খেলা হয়েছিল। এবার ব্রিটেন থেকে কি পায়, ব্রিটেন থেকে যদিও বা না হয়, মানে ব্রিটেন থেকে বেশি ফেমাস হয়েছিল, পপুলারিটি পেয়েছিল, বেশিরভাগ পপুলারিটি পেয়েছিল। যেমন আমরা লাগান সিনেমাতে দেখতে পাবে এই ক্রিকেট খেলাটা নিয়ে যে মানে একটা বিদ্রোহ দেখতে পাবে, যে ডবল লাগান লাগিয়ে দেওয়ার পর মানে একটা মানুষকে কি, মানে তারা তো জানছে যে আমরা ক্রিকেট খেলিতে জানি ইংরেজরা, তারপরে ওই ইংরেজদের কি মানে গ্রামের মানুষদেরকে বলে যে তোমরা খেলতে পারলে তোমাদের লাগান মাপ। সেই জায়গা থেকে তারা খেলে জিতছে এবং এটা একটা বিদ্রোহের রূপ নিচ্ছে। এই জিনিসগুলো কি আমরা দেখতে পাই। যেমন 1911 সালে আমি প্রথমে বললাম যে কলকাতা মোহনবাগানের টিম খালি পায়ে ইংরেজদেরকে হারিয়ে দেয় এবং এটাকে ভাবা অনেক কবি ভাবেন যে কি এই তোমার এটা 1906 বঙ্গভঙ্গ আন্দোলনের কি একটা জবাব, একটা মুখ্য জবাব। এর ফলে এতটাই মানুষ মানে আনন্দিত হয়েছিল যে 1911 সালে অনেক মানে ইতিহাসবিদ মনে করেন এবং কবিরা মনে করেন যে এই কলকাতাকে রাজধানী সরিয়ে নিয়ে যাওয়ার মূল কারণ এটা ছিল, মূল কারণ এটা ছিল। যেমন আমরা দেখতে পাবো যে কি রোমান কবি জুবেলিয়ান, ইনি বলেন যে মানুষের দুটি জিনিসের ওপর বেশি মানুষের কি, মানুষের মানে বেশি রুচি, যেমন একটা কি রুটি, মানে কি পেটের যদি খাবারই না হয় তো মানুষ কি করে হবে, আর একটা খেলা। আমরা দেখতে পাই যে দুপুরে কোনো জায়গা থেকে ছেলেপিলেরা যাদের স্কুল থেকে এসে দুটো খাওয়া দাওয়া করে চলো ক্রিকেট, যাই তো ছক্কা চার আউট, মানে এটাই তো দেখতে পাই। তো আমরা যারা ছোট এখন আমাদের কি মানে আমরা একটা কাজের এতে চলে আসার পর কি আমরা সেই জিনিসগুলো অনেক মিস করি, কিন্তু এখনো কি আমরা সময় পেলে মনে হয় যে খেলতে চলে যায়। কোনো কেউ বাচ্চারা খেললে সেখানে বলি একটা ব্যাট দাও, একটা বল খেলবো, একটাই মাত্র বল খেল দাও, বলি কি বলি না বলি। তো এই যে সমাজ, এই খেলাগুলো কি আমাদের জীবনের সাথে কি, আমাদের জীবনের সাথে একটা অঙ্গ হয়ে গেছে, আমাদের জীবনের একটা
অঙ্গ হয়ে গেছে খেলা। তো চলো বুঝতে পারলে যে খেলার ইতিহাসটা কি, এবং আমরা বইয়ের ইতিহাসটা পড়ে নেব। তোমরা সবাই ভালো করে জানো, আমাদের ক্লাস যারা ফলো করো তারা জানো যে আমরা প্রথমে বুঝিয়ে দিই, তারপর বইয়ে যেভাবে বলা আছে লাইন বাই লাইন তুলে যেটা আমরা বলি। এটার বলার মূল কারণ হচ্ছে এটা পুরো ইউটিউব সমাজে এগুলো দেখতে পাবে না। আর আমরা মনে করি যে বইয়ের প্রত্যেকটা লাইন তুলে যদি তোমাদেরকে আমরা পড়াই, যখন এই লাইনগুলো তোমরা একবার রিভাইজ মারবে তখন এইগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। এটাই আমরা অন্যের থেকে ইউনিক করার চেষ্টা, যে এই জিনিসগুলো মানে আমরা উপলব্ধি করেছি, তার জন্য তোমাদেরকে আমরা এই উপলব্ধিটা করতে দেব না। কারণ এই উপলব্ধিটা অনেকটাই কি কষ্টদায়ক। আমরা যখন আবার পড়া শুরু করেছিলাম, যে চাকরির জন্য পড়া শুরু করেছি, তখন অনেক কষ্ট হয়েছে এই পড়া বোঝার জন্য। আমরা লাইন বাই লাইন বুঝতেই পারিনি, এমন একটা লাইন আছে ধরো এই লাইনটার মানেটা বুঝতে পারিনি, ইউটিউবে সার্চ করছি, ইউটিউবে কোনো কিছু নেই, ইউটিউবে শুধু ওপর ওপর বুঝিয়ে দিয়েছে, কিন্তু ইতিহাস ওপর ওপর না। আমরা বোঝালাম ঠিক আছে, এবার বইয়ের ওপরেও বোঝাতে হবে। তো চলো শুরু করি। বলছে খেলার ইতিহাস, বলছে জাতির আত্মপরিচয়, খেলাধুলোর যোগ অনস্বীকার্য। একইভাবে খেলাধুলোকে কেন্দ্র করে গণ আবেগ কখনো জাতীয়তাবাদকে উদ্বুদ্ধ করেছে, কখনো সাম্প্রদায়িকতাকে উস্কানি দিয়েছে। অবশ্যই তোমাদেরকে বললাম যে জাতীয়তাবাদ উস্কানি দিয়েছে। যেমন কি একটা সময় ক্রিকেট কি হতো, ক্রিকেট ভারতীয় মানুষের জন্য খেলা ছিল না। হ্যাঁ, এরা বলতে তোমাদের বলে গেলাম। হ্যাঁ, এই জিনিসটা ক্রিকেট কিন্তু ভারতীয় লোকরা খেলতে পেতো না। মানে ভারতীয় লোকদের কেন, কারণ ভারতের একটা ছিল কি, ইংরেজরা বলতো কি ডগ অ্যান্ড ইন্ডিয়া নট অ্যালাউ, মানে যে ইংরেজরা যেখানে থাকতো সেখানে কুকুর এবং ভারতীয়রা যেতে পারবে না। কেন? কারণ ইংরেজরা ছিল সাদা এবং ভারতীয় মানুষরা কি ছিল কালো রঙের বর্গীয়। এই জন্য কি করা হতো, তাদের বৈষম্য বিচার করা হতো। এবং তারা কি বলতো, তারা বলতো ক্রিকেট একটা সাদা চামড়ার মানুষের গেম, তারা মানে কালো মানুষের গেম না। তার জন্য তারা কি ভারতীয় লোকদেরকে শুধুমাত্র একটা কি বল কুড়োনোর কাজে লাগাতো, তাদেরকে কি ক্রিকেট খেলতে দিত না। তাদেরকে শুধুমাত্র ব্যাট ধরার অধিকার আছে কাদের, ইংরেজদের। এই জিনিসটা তারা কি করতো, ইংরেজরা বোঝাতো যে শুধুমাত্র ব্যাট ধরবে সাদা চামড়ার মানুষরা। এবার আমরা দেখতে পারবো কখনো কখনো আবার সমাজ বিবর্তনের হাতিয়ার হিসেবে কাজ করেছে। অবশ্যই সমাজ বিবর্তন, এই যে সমাজের নীতি, যেমন একটা কি ছিল, ইংরেজরা খেলতো ফুটবল, একটা মানে তোমার প্রপার ড্রেস নিয়ে খেলতো, কিন্তু তারপরে কি বাঙালি সমাজ বুঝিয়ে দিল যে খালি পায়েও ফুটবল খেলা যায়, খালি পায়েও একটা শিল্ড জেতা যায়, খালি পায়েও একটা কি একটা পাওয়ারফুল শাসককেও উত্তর দেওয়া যায়। এমনকি কখনো কখনো পর্বে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্পর্কেও খেলাধুলার ভিত্তিতে নির্ধারিত হয়েছে। যেমন আমরা দেখতে পাবো কি, যেমন জনগোষ্ঠী মানে কি, যেমন দুটো গ্রাম মিলে আমরা দেখতে পাবো কি, যেমন তোমার কুস্তি। আর দেখবা অনেক জায়গাতে একটা গ্রাম আর একটা গ্রাম নিয়ে কি হয়, কুস্তি লড়াই হয়। ক্রিকেট খেলা দেখতে পাই আমরা, যে একটা গ্রাম যেমন ধরো এই গ্রামটা আছে ওই গ্রামটা আছে, দুটো টিমের মধ্যে খেলা হয়, যে জিতবে তার কি একটা সম্মান কদর বেড়ে যায়, বলা হয় ওই গ্রামে টিম জিতেছে, বলা হয় কি বলা হয় না, বলা হয়। এরপর বলছে তাই ইতিহাসের চর্চায় খেলার ইতিহাস আর উপেক্ষীয় আংশিক বিষয় নয়, বরং তা এখন সমাজ সংস্কৃতির ইতিহাস আলোচনার ভিত্তি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে বিবেচিত হয়। অবশ্যই খেলা এখন কি খেলার ইতিহাস এখন কি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে কাজ করছে। এখন মানুষ দেখবে খেলার ইতিহাস নিয়ে বেশি জানার চেষ্টা করে। যেমন আমরা দেখতে পাবো বিংশ শতাব্দীতে ইউরোপীয় জীবনধারা এক অন্যতম প্রধান সামাজিক অভ্যাস খেলাধুলা। এটি কে বলেছেন? হবসম। হবসম বলেন কি যে ইউরোপীয় জীবনধারায় এই খেলাটা কি একটা সামাজিক অভ্যাসে পরিণত হয়েছে। সামাজিক অভ্যাসে পরিণত কেমন হয়েছে দেখো, আমরা কি ট্রেনে গেলাম, ধরো গেম খেলতে লাগছে কি লাগছে না, সেটাও একটা খেলা। আমরা যে ওটা কি একটা দিমাগের খেলা। আমরা কি ক্রিকেট খেলি, ফিজিক্যাল একটা খেলা, মানে সবাই মিলে খেলি। যেমন সময় পেলে আমরা কি করি, এই যেতে যেতে আমাদের একটা মানে মনের মধ্যে বাচ্চা ছেলে চলে আসে না, ক্রিকেট নিয়ে একটা ইমোশন, এই যেতে যেতে একদম খেলা, এরকম করে একটা বল করে দিলাম, আরেকজন আছে ধরো এরকম করে ব্যাটে মেরে দিল, দেখবে সময় আমরা দেখতে পাই, মানে একটা ছোট ছেলের মন চলে আসে। তারপরে বলছে প্রাচীন গ্রিসের অলিম্পিয়া নগরীতে প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। এই লাইনটা অবশ্যই হাইলাইট করে রাখবে যে কত সালে এবং কোন জায়গাতে অলিম্পিক খেলা হয়। প্রাচীন গ্রিসের অলিম্পিয়া নগরীতে প্রথম কি হয়, অলিম্পিক গেমস হয়। কত খ্রিস্টাব্দে? 776 খ্রিস্টপূর্বাব্দে, সরি খ্রিস্টাব্দে না,
776 খ্রিস্টপূর্বাব্দে। আমি হয়তো আগে আমি যখন অলিম্পিকের কথা বললাম তখন হয়তো 776 খ্রিস্টাব্দ বলেছি, কিন্তু খ্রিস্টাব্দ না, খ্রিস্টপূর্বাব্দে। এটা নিয়ে অনেক একটা হিস্টোরিক্যাল অনেক মতভেদ আছে। অনেকে বলে আগে দৌড়ানো হতো, অনেকে অনেক কিছু বলে, কিন্তু এই ব্যাপারে যদি তোমরা জানতে চাও অলিম্পিকের ব্যাপারটা, তো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে যে এই ক্লাসটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যে অলিম্পিক। তো আমি অবশ্যই তোমাদের জন্য অলিম্পিক নিয়ে একটা ক্লাস নিয়ে আসবো। তো চলো পড়াতে ফিরে আসি। বলছে শুরু করে আধুনিককালে ইংল্যান্ড প্রথম ক্রিকেট খেলার সূচনা। ক্রিকেট খেলা প্রথমে বললাম কোথায় শুরু হয়েছিল? ইংল্যান্ডে 1709 খ্রিস্টাব্দে। দেখো আমি প্রথমে যেগুলো বোঝালাম সেগুলোই বইয়ে তুলে দেওয়া হয়েছে, তাই ভেবো না যে আমরা প্রথমে যাহা তাহা বুঝিয়ে দিই, অবশ্যই মন দিয়ে পড়বে। এবং লন্ডনে ফুটবল অ্যাসোসিয়েশন FA 1863 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ইংল্যান্ডের প্রথম মহিলা ক্রিকেট ক্লাব। এবং এটা ইম্পর্টেন্ট, অবশ্যই এটা অতটা ইম্পর্টেন্ট না। বলছে ইংল্যান্ডের প্রথম মহিলা ক্রিকেট ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয়? 1887 খ্রিস্টাব্দে। 1887 খ্রিস্টাব্দে। আধুনিক অলিম্পিকের সূচনা। এবং আধুনিক মানে আধুনিক যে অলিম্পিকটা, অলিম্পিক আছে কি প্রাচীন এবং আধুনিক, কিন্তু আধুনিক অলিম্পিকটা কখন আমরা দেখতে পপুলারিটি দেখতে পাবো? মানে শুরু হচ্ছে 1896 খ্রিস্টাব্দে। 1896 খ্রিস্টাব্দে এই আধুনিক অলিম্পিকে আমরা দেখতে পাবো আরো নিত্য নতুন গেমস আমরা কি অ্যাড হতে দেখতে পাবো। আগে কি হতো? শুধুমাত্র রান হতো, দৌড়ানো হতো। এবার আমরা কি দেখতে পাবো? অনেক কিছু অ্যাড হতে দেখতে পাবো। ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স ICC কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1989 খ্রিস্টাব্দে। নাম হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। প্রতিষ্ঠাতা সহ খেলার দীর্ঘ ইতিহাস নিয়ে বর্তমান চর্চা চলছে। জাতীয়তাবাদের বিকাশে ও খেলাধুলার বিশেষ ভূমিকা লক্ষিত হয়। অবশ্যই জাতীয়তাবাদের বিকাশে আমরা কি দেখতে পাবো? খেলা দেখতে পাবো, লক্ষ্য করতে পারবো। জাতীয়তাবাদের এরকম স্পর্ধিত প্রকাশ দেখে ব্রিটিশরা 1911-তে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে হস্তান্তর করেছিল বলে ইতিহাসবিদ রামচন্দ্র গুহ মনে করেন। হ্যাঁ, তোমাদের প্রথমে আমরা বললাম যে 1911 সালে কি খালি পায়ে যখন ইংরেজদেরকে হারিয়ে দিচ্ছে, তারপরে সেই তোমার কলকাতা থেকে অন্য জায়গায় তোমার রাজধানী হস্তান্তর হয়ে যাচ্ছে, কিসের কারণে? মানুষের মধ্যে একটা আক্রোশ তৈরি হয়ে গেছিল যে এদেরকে হারিয়ে দিচ্ছে। তুমি ভাবো একটা টিমকে যদি হারিয়ে দেয় তার প্রতি তোমার সম্মান হয়? এই তো আমরা পাকিস্তানের টিমকে কি ভাবি? কে বলে বলে হারাবো। কিন্তু পাকিস্তানি টিম যদি আমাদেরকে আমাদের টাই ম্যাচ হয় তো একটা কি একটা মানে থাকবে, ভয় থাকবে যে তাই তো। কিন্তু পাকিস্তান কি কোনো হারাতেই পারে না, আর তাদের বড় বড় কথা এই কাশ্মীর লেলেঙ্গে লেলেঙ্গে। তো নারী অগ্রগতির ইতিহাস ও খেলাধুলোর কি গুরুত্ব রয়েছে এটা বললাম প্রথমে। এই প্রসঙ্গে উইমেন্স ক্রিকেট অ্যাসোসিয়েশন 1926 খ্রিস্টাব্দে এবং ইন্টারন্যাশনাল উইমেন্স ক্রিকেট কাউন্সিল 1958 খ্রিস্টাব্দে হয়। এর মতো প্রতিষ্ঠানের কথা উল্লেখ করা হয়েছে। খেলার ইতিহাস চর্চা, এবার কয়েকজনের নাম বলছে, সেগুলো অবশ্যই ধ্যান দেবে। জে মাসান, রিচার্ড হোল্ট প্রমুখ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। মানে এই যে খেলার ইতিহাস চর্চা, এই খেলার ইতিহাস চর্চাগুলো কি প্রথমে তো এতটা খেলা চর্চার মানে কি অতটা তো ভূমিকা ছিল না, কিন্তু মানুষের মধ্যে পৌঁছে দিয়েছে যে এই খেলাগুলো। ধরো তোমাকেই বলছি, মনে তো একটা প্রশ্ন, ক্রিকেট তো হঠাৎ খেলা চালু হয়ে যায়নি, ফুটবল তো হঠাৎ খেলা চালু হয়ে যায়নি, কাবাডি তো আমাদের একটা কাবাডিতে আমাদের কি একটা মহারত্ব অর্জন করেছি, কিন্তু কাবাডি তো আমাদের দেশে কি করে চালু হলো এই জিনিসগুলো তো আমরা লক্ষ্য করিনি। মানে একটা পড়ার একটা ব্যাপার আছে নাকি নাই, আমাদের জানার একটা বিষয়। আমাদের দাবা খেলা কি করে চালু হলো, আমাদের কাবাডি খেলা কি করে চালু হলো, আমাদের ভারতীয় খেলা হাডুডু, আমাদের ভারতীয় খেলা যদি বলা যায় কি কি হাডুডু, তারপরে তোমার কাবাডি, তারপরে তোমার কি বলছে যে চেস, যেটা আমরা কি বলি দাবা খেলা, এই খেলাগুলো কোথায় মানে সৃষ্টি হয়েছে? ভারতে। কিন্তু এখন কোথায় বিশ্ব জগতে পপুলারিটি পেয়েছে, এই খেলাগুলোরও তো ইতিহাস একটা আছে। 1982 খ্রিস্টাব্দে গড়ে উঠেছে ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি, এটা হাইলাইট করবে। খেলাধুলার ইতিহাস চর্চা, রিচার্ড হোল্ট এর স্পোর্টস অ্যান্ড দ্য ব্রিটিশ আ মডার্ন হিস্ট্রি, রামচন্দ্র গুহর আ কর্নার অফ আ ফরেন he filled the Indian history of British sports, the Picador book of cricket, কৌশিক বন্দ্যোপাধ্যায়ের খেলা যখন ইতিহাস, বড়িয়া মজুমদারের ক্রিকেট ইন
কলোনিয়াল ইন্ডিয়া, গৌতম ভট্টাচার্যের বাপি বাড়ি যা। রূপক স্যার, একাদশে সূর্যোদয় ও বিদ্রোহী মার্দোনা, অধ্যাপক অলোক কুমার ঘোষ সম্পাদিত খেলাধুলার ইতিহাস, ভারত ও বিশ্ব প্রভৃতি গ্রন্থ বিশেষভাবে উল্লেখযোগ্য। তো আমাদের বইয়ের এই চ্যাপ্টারটা শেষ হলো, খেলার ইতিহাস টপিকটা, সরি চ্যাপ্টার তো না, টপিকটা। তো এই যে টপিকটা শেষ হলো, চ্যাপ্টারটা শেষ হলো, যে তোমাদের যে পড়া এটা অবশ্যই রিভাইজ করবে, পড়াশোনা করবে, এবং আমাদের খেলার ইতিহাসটা আরো ইনফরমেশন ওয়েতে যদি চাও তো আবার আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই মেসেজ করবে, কমেন্ট করবে, এবং তোমার মেসেজের আমরা পূর্ণ সমর্থন দেব এবং পূর্ণ সম্মান দেব। এবং সেই বিষয়ে আমরা যদি দেখি অনেক ছেলেই চায় এই ইতিহাস মানে খেলার ইতিহাসটা আরো গভীরভাবে চাইছে, তো অবশ্যই পরে আমরা আবার ভিডিও নিয়ে আসবো এই খেলার ইতিহাস নিয়ে। যেমন আমরা ইতিহাস ভারতের অনেক খেলা আছে, সেই খেলাগুলো যদি তোমরা জানতে চাও, যেমন আমাদের চেস মানে দাবা খেলার ইতিহাস, হাডুডুর খেলার ইতিহাস, কাবাডি খেলার ইতিহাস, এবং আরো অনেক কিছু খেলা আছে যে ভারতের খেলাগুলো তোমরা যদি জানতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে আমাদের মানে কমেন্ট করবে। এবং তোমাদের জন্য একটা ইনফরমেশন যে আমরা প্রত্যেকবারই বলে এসেছি যে আমাদের ফ্রি গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ ফ্রি গ্রুপ, সেখানে প্রতিবার আমাদের কি এই যে চ্যাপ্টারটা হয়ে গেল, এবার তো আমরা এখানে প্রশ্ন অ্যান্সার ডিসকাস করতে পারছি না, একটা কোশ্চেনে দেখা যাবে একটা ক্লাস চলে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমরা কি ফ্রি গ্রুপে দেওয়া হয় পুরো অ্যান্সার সমেত। তো তোমরা অবশ্যই আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন্ট হবে, এবং আমাদের ফ্রি মানে সরি ফেসবুক পেজ আছে, সেখানে আমাদের ভিডিও আপলোড হয়, কখন ভিডিও চালু ছাড়া হবে সেই ইনফরমেশনগুলো দেওয়া হয়, বিশেষ করে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে বেশি দেওয়া হয়। তো অবশ্যই আমাদের এই দুটি আরও প্ল্যাটফর্ম যেগুলো মানে ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই তোমরা জয়েন্ট হয়ে যাও খুব তাড়াতাড়ি, কারণ আমরা খুব শীঘ্রই লাইভ ক্লাস আনতে চলেছি, যেখান থেকে তোমরা তোমাদের মানে আমরা ডাইরেক্ট তোমাদের মেসেজের আমরা অ্যান্সার দিতে পারবো। এটাই হবে কি তোমাদের সাথে ফেস টু ফেস কথা বলা, যেহেতু আমাদের অফলাইন ক্লাস হচ্ছে না, তাই আমরা এটাকেই জানবো যে কি তোমাদের সাথে ফেস টু ফেস ক্লাস। তো অবশ্যই তোমরা পড়াশোনা করো, পড়াশোনা ছাড়া কোনো উন্নতি নেই। একটা কথা মাথায় রাখবে, তোমাকে সবাই বলবে যে পড়াশোনা কি হবে, কিন্তু পড়াশোনায় একটা মধ্যবিত্ত পরিবার থেকে বেরিয়ে আসার একটা উপায় পড়াশোনা, পড়াশোনা ছাড়া কোনো কিছু হবে না। তো অবশ্যই পড়াশোনা করো, এটাই বলবো। আর অন্য কিছুতে মনোযোগ দিও না, গেম খেলার দিকে অতটা মনোযোগ না, শুধুমাত্র পড়াশোনা করো। তো আমাদের ক্লাস এখানেই শেষ হলো। জয় হিন্দ, ভালোভাবে পড়াশোনা করবে, সুস্থ থাকবে।